19 এপ্রিল মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এক্সপ্রেসকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাজধানীতে দাম্পত্য কলহের জেরে 1.5 বছরের শিশু সন্তানকে হত্যা, পুলিশ পাহারায় মা হাসপাতালে। আইন না মেনে রিজার্ভের অর্থ ফিরিয়ে আনা সম্ভব নয় বলছে দূতাবাস, প্রয়োজনে মামলা করবে বাংলাদেশ ব্যাংক। শ্যামপুরে 6তলা ভবনে গায়ে হেলে পড়েছে 4তলা ভবন, ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে রাজু। দাম্পত্য কলহের জেরে রাজধানীর উত্তরখানে 1.5 বছরের শিশু নেহাল সাদিককে হত্যা করা হয়েছে। গলায় ক্ষতসহ তার মাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাবাকে আটক করে পুলিশ, পরে নেহালের দাফনের জন্য বাবাকে ছেড়ে দেওয়া হয়। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, সোমবার রাত 12টার দিকে বাবা সাজ্জাদ হোসেনের ফোন পেয়ে বাড়িতে গিয়ে নেহালের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সাজ্জাদ পুলিশকে জানিয়েছেন, অফিস থেকে ফিরে সন্তানকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন তিনি। পুলিশ জানিয়েছে, শিশুটিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের ধারণা, মা সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন। মায়ের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে তাকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। ভিতরে গিয়ে দেখি যে ওই স্টেপ করা বাচ্চাটা, আচ্ছা, মানে পেট কাটা, তার মা পাশে শুয়ে আছে, তার জ্ঞান আছে। মানে একই কথা তার যে বিদ্যুৎ ছিল না, আমি আর কিছু জানি না, এক কথা। আচ্ছা, আর কিছু বলে না। এটা তো ওর ফ্যামিলি বলছে সবসময় যে ওর মাথায় প্রবলেম আসছে। এখন তারপর আবার এটাও শুনছে ও অ্যাডিক্টেড ছিল। এখন কি কতটুকু এটা তো আমরা ঘাটায় দেখি নাই, আর আমরা ওদের সংসারে আসতামও না কখনো। দাম্পত্য কলহের জেরে শিশু সন্তানকে হত্যা বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর মেঘলা সরকার, বরিশাল থেকে অভিভাবক তোফায়েল আহমেদ আছেন, বগুড়া থেকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ রাবেয়া খাতুন এবং সিলেট থেকে অভিভাবক কলেজ শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল। আমি মেঘলা সরকার, আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে এর আগে আমরা দেখেছি সন্তানদের লেখাপড়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণে মা 2 সন্তানকে হত্যা করেছেন বলে আমরা অভিযোগ দেখেছি। ঢাকা শহরে দাম্পত্য কলহের জেরে 1.5 বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেল আজ। ঢাকা শহরে পারিবারিক জীবন ও পারিবারিক সম্পর্কের এই পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি ডক্টর সরকার? আসলে আমাদের মানে সমাজে নানা রকমের যে সহিংসতা এবং নানা রকমের হলো অনাকাঙ্ক্ষিত যে আচরণগুলো বাড়ছে, সেটারই একটা প্রতিফলন। এবং দাম্পত্য সম্পর্কেরই হলো যে এটা কিন্তু একটা যে সম্পর্কটা ধীরে ধীরে অনেকখানি খারাপ অবস্থাতে চলে যাওয়া, এটাও কিন্তু আমাদের সমাজের যে একটা অস্থিরতা রয়েছে এবং হলো যে নানা যে জীবনযাপনের যে নানা রকমেরই হলো অনাকাঙ্ক্ষিত বিষয়, সেটারই একটা রিফ্লেকশন। আর এই যে আসলে যে শিশু হত্যা, অর্থাৎ দম্পতিদের নিজেদের কলহের কারণে হোক বা মার অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হোক, এটা অবশ্যই হলো সাংঘাতিক অপ্রত্যাশিত এবং এই ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমি বরিশাল থেকে অভিভাবক তোফায়েল আহমেদের কাছে জানতে চাইব, আয় রোজগারের বিষয়ে দিন দিন আমরা বেশি ব্যস্ত হয়ে পড়ছি, এর জন্য সন্তান সহ পরিবারের অন্যদের সঙ্গে যোগাযোগ কমে যাওয়ার কথা শোনা যাচ্ছে এখন। এ নিয়ে আপনার পর্যবেক্ষণ কি জনাব তোফায়েল আহমেদ? আবার একটু বলেন, কথাটা পরিষ্কার বুঝি। এটি বলা হচ্ছে যে আয় রোজগার নিয়ে আমরা এত বেশি ব্যস্ত থাকছি যে পরিবারের অন্য সদস্য যারা আছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ কমে যাচ্ছে, তার ফলে সমাজের নানা ধরনের আচরণগুলি আমরা দেখতে পাচ্ছি যে এই আচরণগুলি পরিবারের উপর প্রভাব বিস্তার করছে। এই বিষয়টি কি নিয়ে আপনার মন্তব্য? বিভিন্ন আচরণ আছে সমাজে। একদল লোক অসম প্রতিযোগিতা নেমে যায়, যেমন তাদের বিলাসিতা বাড়িয়ে দেয়। রেডিও, টেলিভিশন, নানা রকম মোবাইল ব্যবহার, সেগুলোর মাধ্যমে নানান সেলফি, নানান কিছু ব্যবহার, যেগুলো সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে। একদল লোকের হাতে কাঁচা পয়সা বা অবৈধ পয়সা বা অন্যভাবে, অথবা তারা উচ্চ বেতনে চাকরি করে, এরকম কোনো সোর্স থেকে পয়সা পায়, তারা এই প্রতিযোগিতায় নেমে যায়। এইটা দেখে পার্শ্ববর্তী গরিব বা অসচ্ছল বা সৎ জীবনযাপন করে এরকম লোকের ছেলে মেয়েরাও ওইরকম হতে চায়। আমার এক আত্মীয়ের উদাহরণ দেওয়া যায়, সে তার বাপ মার কাছে ক্ষণে ক্ষণে বিভিন্ন বায়না ধরে, এই আজকে ওটা, কালকে সেটা, এরকম। আর যখনই বায়না পূরণ না করতে পারে তখন সে ভাঙচুর করে, অন্যরকম করে, এটা করে থাকে।
তো এই সমাজের এগুলার নিয়ন্ত্রণ না থাকায় এই এক সমস্যা হচ্ছে। আবার কিছু হচ্ছে স্বামী স্ত্রীর অমিলের কারণে, তাদের ভিতরে ঝগড়াঝাটির কারণে, পরকীয়ার কারণে, নৈতিকতাবোধের অভাবে, আর শিশুদের মধ্যেও নৈতিক শিক্ষার অভাবের কারণেও কতগুলো আচরণ জনাব তোফায়েল আহমেদ, ঘটে। আপনাকে ধন্যবাদ। আমি বগুড়া থেকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ রাবেয়া খাতুনের কাছে জানতে চাইবো যে আপনি অনেকদিন ধরে শিক্ষকতা করছেন, এই ছাত্র ছাত্রীদের মধ্যে নৈতিকতা শিক্ষা দেওয়ার কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন কিনা, সহনশীলতা শিক্ষা দেওয়ার কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন কিনা? আমি সহনশীলতা এবং নৈতিকতা বলতে মানবিক নৈতিকতা, মানবিক সহনশীলতা বোঝাতে চাচ্ছি, যে সেইগুলি ব্যাপারে আপনারা কোনো শিক্ষা দিচ্ছেন কিনা। জি, অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি আগে যে নৈতিকতা এবং মানবতা, সহনশীলতা, সহমর্মিতা, এগুলো নৈতিক জ্ঞান বুদ্ধি মানুষকে শেখায়। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সরকারিভাবে যেটা নৈতিক শিক্ষা ও মূল্যবোধ বা নৈতিক শিক্ষা এসব বিষয়গুলো তো বাধ্যতামূলক আছেই বিষয় হিসেবেই, এবং এছাড়াও প্রত্যেকটা ছেলে মেয়েকে শেখানোর চেষ্টা করছি পারিবারিকভাবে আসতে হবে এখানে। শুধু স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান যদি নৈতিক শিক্ষায় উৎসাহিত করে, আর এদিকে যদি বাইরে থেকে সে প্রতিনিয়ত দেখে যে সত্য কথা না বললেও কিছু হয় না, বা পাপ কাজ করলে মানুষের মধ্যে কোনো তার বিচার হয় না, বা বিচারহীনতার যে সংস্কৃতি দেখা দিচ্ছে, এসব একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে মানুষের মধ্যে। মানুষকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিতে চায় না, এইরকম একটা এর মধ্যে যদি এখন থেকেই শেখাতে পারি, এবং এই শেখানোটা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিলে হবে না, এটা বাড়িতেও আমাদের পারিবারিক জীবনেও চর্চা করতে হবে প্রতিনিয়ত। নৈতিকতা আসলে জীবন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, একটা জীবনের শুরু থেকে শিক্ষার যে শুরু হচ্ছে, বলা হচ্ছে যে আপা এই ক্ষেত্রে আমাদের শিক্ষকরা নিজেরা কতটা উদাহরণ হিসাবে, দৃষ্টান্ত হিসাবে ছাত্রছাত্রীদের সামনে থাকছেন? আপনি কি মনে করেন যে শিক্ষকরা? শিক্ষক আসলে পেশাটাই এরকম। জি জি, শিক্ষকের পেশাটাই আসলে শেখানোই তার কাজ, এবং যদি আমি আমার শিক্ষার্থীকে নৈতিক মূল্যবোধে উজ্জীবিত করতে না পারি, তাহলে আমার শিক্ষাটা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। তাই আমি আশা করব যে সকল শিক্ষকই এরকম হবেন, যে তার সন্তানকে যেমন সকালবেলা সত্য কথা বলার জন্য, তার সঙ্গে কুশল বিনিময় করে তাকে যেমন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন, ঠিক অনুরূপভাবে শিক্ষকও তাই করবেন, তার শিক্ষার্থীকে সেভাবে উজ্জীবিত করবেন যেন সে সার্বিকভাবে প্রতিনিয়ত সত্য বলতে, মানুষকে শ্রদ্ধা করতে, বিনয়ী হতে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আমি জনাব মোহাম্মদ আব্দুল জলিল সিলেট থেকে আছেন, আমাদের অভিভাবক, কলেজ শিক্ষক, তার কাছে জানতে চাইবো যে এই নৈতিকতার চর্চা, সহনশীলতার চর্চা আমাদের এখন শিক্ষার্থীরা বা যারা এখন সদ্য বাবা মা হয়েছেন, 20 থেকে 30 বছর বয়সের যারা আপনাদের এই ছাত্র ছাত্রী, তারা এই শিক্ষাটা কতটা পেয়েছেন? সমাজে তো অসহনশীল হয়ে উঠেছে, এত অনৈতিক কাজের মধ্যে মানুষ উৎসাহী হচ্ছে, তাতে শিক্ষকতার দায়টুকু আপনি কিভাবে দেখেন, জনাব আব্দুল জলিল? ধন্যবাদ। একজন শিক্ষক হিসাবে আমার কাছে যেটা বড় হয়ে আসছে, যে নৈতিক শিক্ষা প্রতিটি ছাত্রছাত্রীকে আমাদের দিতে হয়, আমরা দেই। এখানে আমাদের সামাজিক বাধ্যবাধকতা থেকেও আমরা করি। তবে আপনি যেটা বললেন যে যাদের বয়স 30 হয়ে গেছে তারা কেমন পেল নৈতিক শিক্ষা, আসলে নৈতিক শিক্ষা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক না, এটা পারিবারিক একটা বিষয়। পরিবারের থেকে যদি কিছু নৈতিক শিক্ষা না আসে, তাহলে শিক্ষকদের পক্ষে, অর্থাৎ শুধুমাত্র প্রাতিষ্ঠানিকভাবে নৈতিক শিক্ষা উজ্জীবিত করে একজন মানুষ, পরিবারের যারা আছেন তারাও তো কোনো না কোনো স্কুল কলেজে পড়াশোনা করেছেন। মানে আমরা তো যতগুলি ঘটনা দেখছি সেগুলি তো এমন না যে অশিক্ষিত পরিবারে হচ্ছে, তারাও তো কোনো না কোনো স্কুলে কলেজে পড়াশোনাই করেছেন। বাপ মা যারা পরিবারের যারা কর্তা আছেন তারাও তো আপনাদেরই ছাত্রছাত্রী। জি জি, হ্যাঁ অবশ্যই এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এখন যে অস্থিরতা চলছে,
ওই যে আকাশ সংস্কৃতি মানুষের আচরণের পরিবর্তন এনে দিয়েছে, প্রতিযোগিতা, যে পারিবারিক অর্থাৎ অন্যজনের সাথে যে নিজেকে তুলনামূলকভাবে যে প্রতিযোগিতা করা, নিজেকে প্রতিষ্ঠিত করা, এই যে প্রতিযোগিতা করতে গিয়ে আমরা নিজেদের নৈতিকতাকে অবশ্যই বিকিয়ে দিচ্ছি কখনো কখনো। এ কারণেই আমরা যারা সিনিয়র অভিভাবক আছি, আমরা যে সবসময় শিশুদের সামনে মডেল হিসাবে দাঁড়াতে পারছি তা কিন্তু নয়। জনাব আব্দুল জলিল, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিব, বিরতি নিয়ে যখন ফিরবো ডক্টর মেঘলা সরকার, আপনার কাছে জানতে চাইবো যে পরিবারের কথা আসছে আকাশ সংস্কৃতির কথা আসছে, প্রতিযোগিতার কথা। আমি যদি প্রশ্নটি এরকম করি যে যৌথ পরিবারের যুগ প্রায় শেষ, একক পরিবার বেড়ে গেছে, এই বিষয়টি শিশুদের উপর প্রভাব রাখছে কিনা, কোন ব্যবস্থা শিশুদের বেড়ে ওঠার জন্য ইতিবাচক, বিশেষ করে যদি বাবা মা দুজনই কাজ করেন বা দুজনের কেউ যদি কাজ নাও করেন, তাও আমরা দেখতে পাচ্ছি যে শিশুটি অন্য কোনো কিছুর উপর তার নির্ভরশীল হয়ে থাকছে, যাতে তার খেলার জায়গা নাই, বিনোদনের জায়গা নাই, এরকম নানা বিষয়গুলো। এই ব্যাপারগুলি এখন আসলে আমরা কিভাবে এই সমস্যাগুলির থেকে আমরা উত্তরণ করতে পারি, আপনাদের সবার কাছে জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। এই টু স্পিকে ফিরে এলাম। ডক্টর মেঘলা সরকার, বিরতির আগে পরিবার, যৌথ পরিবার, একক পরিবার, আকাশ সংস্কৃতি, শিশুদের বিনোদন, এই সব বিষয়গুলি নিয়ে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে আসলে এখন আমরা কি করব, কি করা উচিত? একটা কথা মনে রাখতে হবে যে শিশু যখন বেড়ে ওঠে তখন তার কিন্তু দৈহিক বৃত্তির সাথে সাথে মানসিকভাবেও তার বৃদ্ধি হয়। মানসিক বৃদ্ধি বলতে আমরা বুঝাচ্ছি তার আচরণ তৈরি হয়, তার জীবনবোধ তৈরি হয়, এবং হলো যে বিভিন্ন রকমের ছোটোখাটো যে স্ট্রেস বা যে নানা রকমের চাপ আমাদের সামনে আসে, সেগুলো আমরা কিভাবে মোকাবিলা করব, এই মানসিক শক্তিও কিন্তু হলো এই শৈশবে তৈরি হবে। এবং তার আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা, কতটুকুন সে হলো যে একটা না পাওয়াকে সে মেনে নিতে পারবে বা কতটুকুন একটা নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারবে, এই সব কিছুই হলো কিন্তু তৈরি হয়ে যায় হলো তার শৈশব এবং কৈশোরের মধ্যে। অর্থাৎ হলো যে একটা শিশু বড় হওয়ার পরে যে তার একটা সামগ্রিক জীবনে সে প্রবেশ করবে, এবং এই জীবনের যে নানা রকমেরই জটিলতা এবং নানা কঠিন পথ পার দিতে হবে, এই পার কিভাবে সে দিবে সেটার কিন্তু ভিত্তিটা তার তৈরি হয়ে যাবে সে শৈশবে। আপনি যেটা বললেন যে আমাদের এখন যেহেতু যৌথ পরিবার ভেঙে গেছে, আমরা অনেক বেশি মা বাবারা কর্মব্যস্ত হয়ে গেছি, এটা আসলে আমাদের একটা বাস্তবতা। অবশ্যই হলো যখন শিশু বেড়ে উঠবে, যে সামাজিক দক্ষতাগুলোর কথা বললাম, তখন যদি অনেক মানুষের মধ্যে যে শিশু বেড়ে উঠবে, একটা যৌথ একটা পরিবারের মধ্যে যে অনেক মানুষের মধ্যে যদি বেড়ে ওঠে, তাহলে অবশ্যই তার সামাজিক দক্ষতা যে তার লাইফ স্কিলগুলো সেটা অবশ্যই অনেক ভালোভাবে তৈরি হবে। কিন্তু যেহেতু হলো যদি এটা ওরকমভাবে আগের মতন এটা সম্ভব না, একটা দিকে আমাদের বাবা মার খেয়াল রাখতে হবে যে তার সন্তানকে হলো তারা কিভাবে সময় দিচ্ছে। এখন কিন্তু বলা হয় হলো যে কতখানি আপনি সময় দিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি কিভাবে সময় দিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। এবং হলো যে বাচ্চার যে আসলে নানা রকমের খেলার নিড, এটা যাতে অবশ্যই হলো শুধুমাত্র ডিভাইস কেন্দ্রিক না হয়, অর্থাৎ হলো ট্যাব, ল্যাপটপ বা মোবাইলে যাতে সেই কেন্দ্রিক না হয়। মা বাবারা নিজেরাও অনেক সময় নিজেদের ব্যস্ততার জন্য দেখা যায় যে বাচ্চাদের এসবে বসিয়ে দেয়, এবং হয়তোবা নিজেদের অনেক কাজকর্ম হয়ে থাকে। এটুকু কিন্তু একটু আসলে পরিহার করতে হবে, কারণ হলো যে বাচ্চার যে ছোটবেলার যে নিড থাকে, অর্থাৎ এন্টারটেনমেন্টের নিডটা থাকে, সেটা যদি হলো এই ট্যাব বা এই মোবাইলে যদি হলো মানে কেন্দ্রীভূত হয়ে যায়, তাহলে তার অন্যান্যদের সাথে মিলেমিশে বা খেলাধুলা করার যে প্রবণতা বা তার যে চাহিদা, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সরে আসবে। এবং হলো সে সামাজিকীকরণের যে তার শিক্ষা, সেই শিক্ষাটা কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হয়। এবং শুধুমাত্র তাই নয়, এই যে ডিভাইস বা যেটা বললাম যে মানে মোবাইল গেম, এগুলোর মধ্যে কিন্তু এক ধরনের অ্যাডিকটিভ প্রপার্টিসও আছে, যার জন্য হলো বাচ্চারা কিন্তু অনেক বেশি এটার মধ্যে ঝুঁকে যায়, এবং দেখা যায় যে শুধুমাত্র এটার মধ্যেই হলো তার মানে সময়টা বেশিরভাগ সে দিয়ে ফেলছে। অর্থাৎ হলো বাচ্চাদের অন্য বাচ্চাদের সাথে মেলামেশার সুযোগ, অল্প একটু সময় হলো সপ্তাহে অন্তত একদিন হলো আত্মীয় স্বজনের সাথে মেলামেশায়, এবং হলো তার আশেপাশে যে প্রতিবেশী বাচ্চারা আছে তাদের বাড়িতে নিয়ে যাওয়া, এবং হলো যে মাঝে মাঝে কিছুটা পার্কে নিয়ে যাওয়া বা মানে আশেপাশের কোনো জায়গায় নিয়ে যাওয়া, যেখানে হলো যে সন্তানের সাথে তার ইন্টারাকশনটা সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং এটা কোন মনে রাখতে হবে যে বাবা মার সাথে কিন্তু আস্থার সম্পর্ক, অর্থাৎ হলো বিশ্বাসের ভিতটা হবে হলো সম্পর্কের মূল জায়গা। এবং হলো যে
বাচ্চা যতই ভুল করুক বা যাই করুক সেটা যেন বাবা মাকে সে বলতে পারে, এবং হলো যে সে কি পরিবেশে বড় হচ্ছে, অর্থাৎ বাবা মার মধ্যে সম্পর্ক কেমন। হ্যাঁ, বাবা মার মধ্যে যে ইদানিং খুব অবিশ্বাস বেড়ে গেছে, বাবা মার মধ্যে যে অনেক ঝগড়াঝাটি বা কলহ বেড়ে গেছে, এটাও কিন্তু হলো বাচ্চার মধ্যে হলো কিন্তু তার বিশ্বাস স্থাপনে কিন্তু হলো এটা একটা সাংঘাতিক রকমের একটা প্রভাব ফেলে। অর্থাৎ হলো সে বাবা মার সম্পর্ক দেখেই কিন্তু সে কনসেপ্টে ডেভেলপ করবে যে সে তার ওয়ার্ল্ডটাকে অর্থাৎ পৃথিবীটাকে সে কিভাবে দেখবে। ডক্টর মেঘালা সরকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বরিশাল থেকে অভিভাবক তোফাল আহমেদের কাছে জানতে চাইবো যে আমাদের মানসিক স্বাস্থ্য ইউনিটের সহকারী অধ্যাপক ডক্টর সরকার অনেকগুলি বিষয় সামনে এনেছেন। আমি শুধু জানতে চাইবো যে এই যে অভিভাবকরা যে তার সন্তানদের ক্ষেত্রে যে অনেক বেশি প্রত্যাশা করেন, প্রত্যাশার চাপ বাড়িয়ে দেন এবং নিজেরা কি আচরণ করছেন সেটা বেশিরভাগ সময় খেয়াল করেন না, সেই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? মানে তারা দুর্নীতি করছেন কিনা, অনৈতিকভাবে টাকা রোজগার করছেন কিনা, তারা তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটি সন্তানদের উপর কেমন প্রভাব বিস্তার করছে সেটি খেয়াল করছেন কিনা, সেই দুই ধরনের চাপ নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি জনাব তোফাল আহমেদ? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছেন। আজকে প্রায় সকল অভিভাবকেরই বলতে হবে, বিশেষ করে যারা একটু শিক্ষা দিকে এগিয়ে আছে, তাদের প্রত্যাশা অনেক বেশি। যেমন ধরেন একটা ছেলে ক্লাস 8-এ সে ধরেন 4 বা সামথিং পয়েন্ট এরকম পেয়েছে, এরা সায়েন্স পড়াবে, সে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, এরকম তার প্রত্যাশা। কিন্তু আসলে সেই ছেলের মেধা ওই ধরনের না। তাকে যদি দেখা যায় অন্য সাবজেক্টে, যেমন মানবিক গ্রুপে, সেই সাবজেক্টগুলো সে পারদর্শী হতে পারে, সেখানে সে ডেভেলপ করতে পারে। বাবা মার ইচ্ছা উল্টা দিকে, তখন ছেলের ইচ্ছা দেখা যাবে একদিকে, বাবা মার ইচ্ছা আরেকদিকে। আবার বাবা মা দুইজনের ইচ্ছা কনসাইড করলে আসলে ছেলের ইচ্ছা যোগ্যতা সেইভাবে নাই, তাই বেশি চাপ দেয়, বেশি মাস্টার দেবো, বেশি বই কিনে দেবো বা এই জাতীয় কথা বলে। এদিকে তাদের যত্ন সেইভাবে কেয়ার নেওয়ার মতো তাদের স্বামী স্ত্রীর ভিতরে সেই মিল থাকে না, মিল থাকে তাদের ঝগড়াঝাটি। এমন অনেক গার্ডিয়ান আছে আমাদের জানা মতে, বাসায় থাকে না হাজব্যান্ড, স্বামী স্ত্রীর সাথে মিল নাই, আর বাচ্চারা মানসিকভাবে এই দ্বন্দ্বে ভোগে, তখন তাদের প্রত্যাশা অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। একদিকে বিষয় চাপ, অন্যদিকে তাদের অধিক প্রত্যাশা। পাশাপাশি অনেক গার্ডিয়ান পক্ষে সামর্থ্য নাই এই প্রত্যাশা পূরণের জন্য বাড়তি তার শিক্ষক দেওয়া, বাড়তি বই কিনে দেওয়া, বাড়তি কিছু করা। তো এই চাওয়া আর পাওয়া আর সামর্থ্য, এগুলার ভিতরে অনেক অমিল আছে, এটা বাছাই করতে তারা পারে না। এই ক্ষেত্রে আমি মনে করি যে একদিকে বিষয়বার হয়েছে অনেক বেশি, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়বার কমাইতে বলছেন, কিন্তু দুঃখজনক হইলেও সত্যি বিষয়বার আরো বেড়ে গেছে। পাশাপাশি ওই শিক্ষক নেই। আর যে বর্তমান পদ্ধতি সৃজনশীল, এই সৃজনশীল পড়ানো শিক্ষক যারা আছে, অনেকে বলেন, পত্রিকাও বলে শিক্ষকরা দক্ষ না, তারা সম্পূর্ণ সত্য নয়। বরং সত্য হইল এই, একজন বেসরকারি স্কুলের শিক্ষক দৈনিক 4-5টা করে পিরিয়ড নিতে হয়। এই 4-5টা পিরিয়ডের প্রশ্নপত্র নিজে তৈরি করে, সৃজনশীল প্রশ্ন তৈরি করে ক্লাসে পাঠদান দেওয়া কারো পক্ষে সম্ভব না। বরং আবার অনেক সময় আপনাকে অনেক ধন্যবাদ। আমি মোসাম্মদ রাবেয়া খাতুন আপা, আপনার কাছে জানতে চাইবো যে সন্তানের পরীক্ষার ফলাফল নিয়ে অভিভাবকরা শুধু নন, অনেক সময় শিক্ষকরা উচ্চাভিলাষী হয়ে পড়েন, শিশুদের মধ্যে বাড়তি চাপ তৈরি করেন, এটা নিয়ে কি বলবেন? অনেক স্কুলে দেখা যায় যে জিপিএ 5 পেতেই হবে, কলেজে জিপিএ 5 পেতেই হবে, সেই চাপটা সকল শিক্ষার্থীদের মধ্যেই থাকে, যেটা শিক্ষকরা তৈরি করেন চাপটা। জি, ধন্যবাদ। আপনি একেবারেই বাস্তবসম্মত কথা বলেছেন যে এখন প্রতিযোগিতা হচ্ছে বাড়িতে, যেমন বাড়িতে বাবা মায়ের মধ্যে প্রতিযোগিতা, পাড়া প্রতিবেশীর মধ্যে প্রতিযোগিতা, কার ছেলে জিপিএ 5 পেলো, কার মেয়ে জিপিএ 5 পেলো, কে স্কলারশিপ পেলো, কে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। ঠিক অনুরূপভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও এই একই রকম প্রতিযোগিতা শুরু হয়েছে। যে প্রতিযোগিতায় কতজন ছেলে মেয়ে জিপিএ 5 পাবে, এই একটা অশুভ প্রতিযোগিতায় আমরা সবাই আর কি আক্রান্ত। এটা খুবই বাস্তবসম্মত একটা কথা যে এই প্রতিযোগিতা আমাদেরকে ছেলে মেয়ের স্বাভাবিক যে
প্রক্রিয়ায় বেড়ে উঠবে, যে সেই স্বাভাবিক যে বিকাশ হবে, এই বিকাশটা প্রতিহত হওয়ার একটা সময় এসে গেছে। একদমই অভিভাবক থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সবাই চাচ্ছে যে ছেলে মেয়ে একটা লাইনে আসুক, সবাই জিপিএ 5 পাক। আসলে এরকম একটা পরিবেশ কিন্তু কোনোদিনই কাম্য নয়। উঁচু নিচু ছোট বড় লেভেল একটা এরকম থাকবে, পরিবেশ বিভিন্ন সত্যি লেভেল কাম্য নয়। ক্রস করে। যাই হোক, জনাব আব্দুল জলিল, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। একটি বিষয় একটু আপনার মতামত জানতে চাইবো, যে অনেকগুলি কথাই আলোচনায় আসছে, যে কোনো হত্যার বিচার হওয়া অবশ্যই উচিত, কিন্তু পারিবারিক সংকট থেকে উদ্ভূত হত্যাকাণ্ড যাতে আর না হয় তার জন্য আমরা আসলে কি করতে পারি, জনাব আব্দুল জলিল? যে পারিবারিক হত্যাকাণ্ড যাতে না ঘটে এর জন্য আমরা কাউন্সিলিং করতে পারি, অভিভাবকদেরকে সচেতন করতে পারি বিভিন্নভাবে। অভিভাবক যারা আছেন তাদের মনিটরিংয়ের মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে এই বোধ জাগ্রত করতে হবে যে সন্তান যে তার অভিভাবকের প্রতিনিধি হিসাবে পরবর্তী প্রজন্ম বেড়ে উঠবে, তাকে যাতে সুস্থ সুন্দর একটা সমাজ, একটা দর্শন দিয়ে যেতে পারেন, এর জন্য অভিভাবকদেরকে মোটিভেট করা প্রয়োজন। জনাব আব্দুল জলিল, মোসাম্মদ রাবেয়া খাতুন, জনাব তোফায়েল আহমেদ এবং ডক্টর মেখাল সরকার, আপনাদের অনেক ধন্যবাদ। এডিটর স্পিক একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।